সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ইনফরমেটিভ গাইস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের এমআরপি পাসপোর্টটিকে ই পাসপোর্টে রূপান্তরিত করবেন। অর্থাৎ আপনার এমআরপি পাসপোর্টটির মেয়াদ শেষ হয়েছে অথবা আপনি হারিয়ে ফেলেছেন অথবা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেটি এখন আপনাকে রিনিউ করতে হবে। তো এর জন্য আপনাদেরকে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে সেটি আমি আজকে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। তো আপনারা যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানকার 3 ডট আইকনে ক্লিক করে আপনি ডেস্কটপ ভিউ নামে অপশনটি অন করবেন। তাহলে আমরা ল্যাপটপের মাধ্যমে যে কাজটি করব সেম কাজটি আপনারা আপনার ফোনটি দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্ট স্টেপে আমরা আমাদের ল্যাপটপে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা epassport.gov.bd এই ওয়েবসাইটটি সার্চ করব এবং এই ওয়েবসাইটটি ওপেন করে নিব। ওপেন করার পরে আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। তো এই অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে স্টেপ সেটিতে আমাদেরকে দেখানো হয়েছে চেক অ্যাভাইলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। অর্থাৎ আপনি যে এলাকায় আছেন, অর্থাৎ যেখান থেকে আপনি আবেদন করবেন সেখানে আসলে আপনাদের ই পাসপোর্টের সার্ভিসটি অ্যাভেলেবল আছে কিনা সেটি আপনাকে প্রথমে চেক করতে হবে। তো বাংলাদেশে অনেক জেলা আছে যেখানে এখনো ই পাসপোর্টটি অ্যাভেলেবল না। তো বাই এনি চান্স আপনারা যদি সেই জেলাগুলোর আন্ডারে পড়ে যান সেক্ষেত্রে আপনাকে আপনার বর্তমান ঠিকানাটি চেঞ্জ করে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে প্রথম যে কোয়েশ্চেন সেটি হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করছি সেক্ষেত্রে আমরা ইএসই রাখবো। আর যদি আপনারা বাইরের কোনো দেশ থেকে আবেদন করেন সেক্ষেত্রে এখানে নো অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে যে ইনস্ট্রাকশনগুলো আসবে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এরপরের যে কোয়েশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। অর্থাৎ আপনি যেখান থেকে আবেদন করছেন সেখানকার যে ডিস্ট্রিক্ট সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ডিস্ট্রিক্টটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর পরের যে কোয়েশ্চনটি সেটি হচ্ছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। অর্থাৎ আপনি যেখান থেকে আবেদন করছেন সেখানে কাছাকাছি যে থানাটি আপনাদের আছে সেই থানাটি এখানে সিলেক্ট করতে হবে। সেটি হতে হবে আপনার যে জেলা আছে সেই জেলার আন্ডার। তো বন্ধুরা, আমাদের বর্তমান ঠিকানার জেলা এবং থানা দেওয়ার পরে আমাদের কিন্তু নিচে একটি অপশন চলে এসেছে, সেখানে দেওয়া আছে ইনরোল ফর ইউর নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোয়িং রিজিওনাল পাসপোর্ট অফিস নীলফামারী। তো আমাদের এই থানা এবং জেলার আন্ডারে যে পাসপোর্ট অফিসটি আছে সেটি হচ্ছে নীলফামারী পাসপোর্ট অফিস। তো এখানে আমাদের গিয়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের ছবি তোলা এবং আমাদের সকল ডকুমেন্টস এখানে গিয়ে আমাদেরকে জমা করতে হবে এবং এখান থেকেই আমাদের পাসপোর্টটি নিতে হবে। তো বাই এনি চান্স যদি এমন কোনো জেলা থাকে যে যার আন্ডারে হচ্ছে কোনো ধরনের পাসপোর্ট অফিস নাই, সেক্ষেত্রে আপনার বর্তমান যে ঠিকানা সেটি আপনি চেঞ্জ করে অন্য কোথাও থেকে আবেদন করতে পারবেন। এখানে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না। তো এরপর আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা, কন্টিনিউ ক্লিক করার পর আমাদের আরেকটি দ্বিতীয় স্টেপে নিয়ে আসা হবে এবং এখানে আপনাদেরকে একটি সক্রিয় ইমেল লাগবে। অর্থাৎ এমন একটি ইমেল লাগবে যেটি আপনার ফোনে লগ ইন করা থাকবে এবং যেখানে আপনার যে কোনো ধরনের মেসেজ আসলে আপনি সেটি চেক করতে পারেন, এই ধরনের একটি ইমেল লাগবে। তো আশা করি আপনাদের সবার কাছে ইমেল থাকবে। আর যদি বাই এনি চান্স ইমেল না থাকে তাহলে আপনারা খুব সুন্দরভাবে একটি ইমেল ক্রিয়েট করে নেবেন এবং এই ইমেলটি ভ্যালিডভাবে ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনার ইমেলটি আপনার ফোনের মধ্যে রেখে দিবেন যাতে আপনি যে কোনো সময় চাইলে আপনার যে অ্যাকাউন্ট থাকে সেটির মধ্যে লগ ইন করতে পারেন। তো এখানে আপনারা ইমেলটি আপনাদের দিয়ে দিবেন। জিমেলটি দেওয়ার পর আমাদের নিচে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে আই অ্যাম হিউম্যান। তো এটি হচ্ছে একটি ক্যাপচা। তো এখানে আমরা টিকমার্কটি দিয়ে দিব। টিকমার্কটি দেওয়ার পর যদি কোনো ধরনের ক্যাপচা আসে সেক্ষেত্রে আপনারা ক্যাপচাটি ফিল আপ করে নেবেন। আর যদি কোনো ধরনের ক্যাপচা না আসে, এরকম টিকমার্ক হয়ে যায়, তাহলে আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা, কন্টিনিউ ক্লিক করার পর আমাদেরকে স্টেপ 3তে নিয়ে আসা হবে এবং এখানে ইন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনারা কেয়ারফুলি অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিবেন, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা এডিট করতে পারবেন না। এডিট করতে পারলেও এখানে আপনাকে একটি অন্য প্রসেস অবলম্বন করতে হবে। তো অবশ্যই আপনারা কেয়ারফুলি এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। তো প্রথমে যে অপশনটি আসে সেটি হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এখানে আমাদেরকে একই পাসওয়ার্ড দিতে হবে দুটি। পাসওয়ার্ডটি টাইপ করার জন্য আমাদের এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইউজ মিনিমাম 6 ক্যারেক্টার্স উইথ অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার, 1 আপার কেস ক্যারেক্টার্স অ্যান্ড 1 ডিজিট। অর্থাৎ আপনাকে মিনিমাম একটি বড় হাতের অক্ষর এবং মিনিমাম একটি ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা আপনাকে দিতে হবে এবং পাসওয়ার্ডটি মিনিমাম 6 অক্ষরের হতে হবে। তো
বন্ধুরা পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমাদের নিচে যে অপশনটি আছে সেটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে ফুল নেম এটি আপনারা এডিট করতে পারবেন না। পরবর্তী যে দুটি অপশন আছে এটা হচ্ছে গিভেন নেম এবং সার নেম। তো এটি আমাদেরকে ফিল আপ করতে হবে এবং অটোমেটিক্যালি আমাদের ফুল নেমটি ফিল আপ হয়ে যাবে। তো প্রথমে গিভেন নেম, তো অবশ্যই আপনারা এটি আপনাদের যে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট থাকবে সেটি দিয়ে আপনারা ফিল আপ করবেন, কারণ এখানে কোনো ধরনের ভুল করলে পরবর্তীতে গিয়ে আপনাদের এডিট করতে সমস্যা হবে। তো অবশ্যই এই স্টেপটি আপনারা কেয়ারফুলি ফিল আপ করবেন। তো বন্ধুরা আমরা এই দুটি নেম দেওয়ার পরে আমাদের ফুল নেমটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এরপরে যে অপশনটি আসে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে অলরেডি মোবাইল নাম্বার বাংলাদেশি কান্ট্রি কোড দেওয়া আছে। তো আপনারা যদি অন্য কোনো দেশ থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের দেশের কান্ট্রি কোডটি সিলেক্ট করবেন এবং নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো বন্ধুরা মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমরা আই এম হিউম্যান এই অপশনটিতে আবার ক্লিক করে দিব। তো বন্ধুরা টিক মার্কটি দেওয়ার পরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে স্টেপ নাম্বার 4 এ নিয়ে আসা হবে এবং এখানে লেখা আছে অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যে জিমেইলটি ইউজ করলাম সেখানে আমাদেরকে একটি পাসপোর্ট অফিস থেকে মেইল পাঠানো হবে এবং সেই মেইলে আমাদেরকে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে এবং ভেরিফাইড হওয়ার পরে আমাদেরকে এই যে পাসওয়ার্ডটি আমরা ইউজ করলাম এবং যে জিমেইলটি ইউজ করলাম সেটি দিয়ে আমাদের অ্যাকাউন্টটিতে লগ ইন করতে হবে। তো বন্ধুরা লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদেরকে শো করানো হবে যে ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। এক্ষেত্রে আমাদেরকে সাইন ইন অপশনটিতে ক্লিক করতে হবে। তো সাইন ইন অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদের যে জিমেইলটি দিয়ে আপনারা হচ্ছে লগ ইন করেছেন একটু আগে, সেই জিমেইলটি এখানে আপনাদেরকে ইউজ করতে হবে এবং যে পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আবার আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে সিম্পলি আই অ্যাম হিউম্যান এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এরপরে বন্ধুরা আমরা সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা সাইন ইন অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে সবার ডান দিকে আমরা দেখতে পারবো অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট নামে একটি অপশন থাকবে। এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে প্রথম স্টেজে আমাদের সামনে যে পেজটি চলে আসবে সেটি হচ্ছে পাসপোর্ট টাইপ। তো এখানে আমাদেরকে পাসপোর্ট টাইপটি সিলেক্ট করতে হবে। তো আমরা কোন ধরনের পাসপোর্ট আসলে নিতে যাচ্ছি বা কোন ধরনের পাসপোর্টের জন্য আবেদন করতে যাচ্ছি, এখানে দুটি টাইপ আছে, একটি হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটি হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। তো আপনারা অবশ্যই অবগত আছেন অর্ডিনারি পাসপোর্টটি হচ্ছে সাধারণ মানুষের জন্য, অর্থাৎ সাধারণ চাকরিজীবী সাধারণ মানুষ সবাই এই অর্ডিনারি পাসপোর্টটির জন্য আবেদন করে থাকে। আর অফিসিয়াল পাসপোর্টটি হচ্ছে কোনো সরকারি বড় কর্মকর্তা যারা হচ্ছে সরকারি কাজে বাইরের দেশে যাতায়াত করে তাদের জন্য। তো আমরা যারা সাধারণ জনগণ তারা অবশ্যই অর্ডিনারি পাসপোর্টটি সিলেক্ট করব। এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিকের পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এবং এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো বন্ধুরা এখানে আপনাদের সামনে প্রথমে একটি কিন্তু নোট দেওয়া আছে, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল। তো এখানে আপনারা ক্লিক করলে কিছু এক্সাম্পল দেখতে পারবেন কিভাবে আপনারা গিভেন নেম এবং সারনেমটি ইউজ করবেন। তো এখানে প্রথম যে টিকমার্কটি দেওয়ার অপশন আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর মাইসেলফ। তো এটি যদি আপনি টিকমার্ক দেন তাহলে এখানে আপনার নামটি অটোমেটিক্যালি নিয়ে নেবে, যে নামটি দিয়ে আপনারা একটু আগে অ্যাকাউন্টটি ওপেন করেছেন। তো যদি আপনি নিজের জন্য অ্যাপ্লাই করতে না চান বা অন্য কারোর জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই। আর যদি নিজের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই ফর মাইসেলফ এই অপশনটিতে টিকমার্ক দিয়ে দেবেন। তো আমরা যেহেতু নিজের জন্য আবেদন করার যে পদ্ধতি দেখাচ্ছি আপনাকে, তো এখানে আমরা টিকমার্ক দিয়ে দিব। তো টিকমার্ক দেওয়ার কারণে কিন্তু আমাদের অলরেডি নামটি এখানে নিয়ে নিয়েছে। তো এখানে তারপরে সেকেন্ড যে অপশনটি আছে সেটি হচ্ছে সিলেক্ট জেন্ডার। এখানে আমরা জেন্ডারটি সিলেক্ট করব, অর্থাৎ আপনি কোন লিঙ্গের, যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেল দিবেন আর যদি মেয়ে হয়ে থাকেন সেখানে আপনি ফিমেল দিবেন। তো এর পরের যে অপশনটি আসে সেটি হচ্ছে সিলেক্ট প্রফেশন। তো এখানে প্রফেশনটি আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা যে প্রফেশনে বিলং করেন, যদি কোনো চাকরি করেন সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি সেখান থেকে আপনার প্রয়োজনীয় যে প্রফেশনটি আছে সেটা এখান থেকে খুঁজে নেবেন। যেহেতু আমি স্টুডেন্ট সেহেতু আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিলেক্ট রিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম কি। দেন নিচে আপনাদের যে অপশনটি থাকে সেটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি কোড। তো এটি হচ্ছে আপনার একটা নাম্বার, আপনাকে নাম্বারের জন্য এই কান্ট্রি কোডটি দিতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করছি সেহেতু এখানে বাংলাদেশের কান্ট্রি কোড অটোমেটিক্যালি দেওয়া থাকবে। আপনারা অন্য কোথাও থেকে আবেদন করলে বা অন্য কোথাওকার নাম্বার দিতে চাইলে সেক্ষেত্রে আপনারা এখানে কোডটি চেঞ্জ করে দিবেন এবং নিচে নাম্বারটি দিয়ে দিবেন। তো নাম্বারটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি পাসপোর্ট অফিস থেকে যে কোনো ধরনের আপডেট বা এনি চান্স আপনার পাসপোর্টটি হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে এই নাম্বারটিতেই আসলে মেসেজ করে পাঠানো হবে। তো আপনারা অবশ্যই এখানে আপনার রানিং যে নাম্বারটি থাকবে সেটি দিয়ে দিবেন। তো বন্ধুরা নাম্বারটি দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে বার্থ ডেটা, অর্থাৎ এখানে আপনাদেরকে কিছু জন্মগত ডেটা দিতে হবে। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ।
তো এখানে আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশটি অটোমেটিক্যালি এখানে দেওয়া থাকবে বাংলাদেশ। তো এরপরে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, তো আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটি আপনাকে দিতে হবে। দেন আপনার হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ, তো এখানে আপনার সার্টিফিকেট অথবা আপনার এনআইডি কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেটের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি আপনি ইউজ করবেন। তো বন্ধুরা, জন্ম তারিখটি দেওয়ার পরে নিচে যে অপশনটি আসে সেটি হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন। তো এখানে আপনাকে দিতে হবে যে আপনি কিভাবে বাংলাদেশের নাগরিক। অনেকে আছে এই দেশে যারা হচ্ছে বাইরে থেকে এসেছে এবং এখানে বিভিন্ন কারণে দেশের নাগরিকত্ব পেয়েছে, তো সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা যেহেতু জন্মগতভাবে সেহেতু আমরা এখানে বাই বার্থ অপশনটি ক্লিক, এরপর আমরা সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে এই সেম ইন্টারফেসটি চলে আসবে এবং এখানে আমাদের যে সম্পর্কে তথ্য দিতে হবে সেটি হচ্ছে অ্যাড্রেস। তো বন্ধুরা, এখানে আপনারা দুই ধরনের অ্যাড্রেস দেখতে পারবেন, একটি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আর একটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসটি হচ্ছে আপনি এটি কোনো চেঞ্জ করতে পারবেন না, আপনার এনআইডি কার্ড বা আপনার হচ্ছে যে জন্ম নিবন্ধন কার্ডে যা আছে তাই আপনাকে ইউজ করতে হবে। আর যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে, এই প্রেজেন্ট অ্যাড্রেস চাইলে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটি আলাদা করতে পারেন অথবা এটি চেঞ্জও হতে পারে, আপনার বিভিন্ন কারণে আলাদা হতে পারে। তো যদি দুটি আলাদা হয় সেক্ষেত্রে আপনারা দুটি আলাদা আলাদাভাবে ফিল আপ করবেন। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আগে থেকে আমার অ্যাড্রেসগুলো ফিল আপ করে নিচ্ছি। প্রথমে আমাদের যে অ্যাড্রেসটি আসে সেটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো আপনাদের যে জেলা সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার বর্তমান না, আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটি আছে সেখান থেকে আপনার যে জেলাটি সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সিটি, ভিলেজ অথবা হাউস, আপনি চাইলে আপনার ভিলেজও ইউজ করতে পারেন, আবার হাউস নাম্বারও ইউজ করতে পারেন, অথবা আপনার যে শহর সেটিও ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার শহরটি দিয়ে দিয়েছি। এরপরে আপনার রোড, ব্লক, সেক্টর এটি হচ্ছে অপশনাল। যদি আপনি শহরের মধ্যে বসবাস করেন সেক্ষেত্রে আপনার যদি রোড নাম্বার, সেক্টর নাম্বার সব কিছু জানা থাকে তাহলে আপনি সেটি এখানে ইউজ করবেন। তো এরপরে হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস, তো আপনার যে পোস্ট অফিস সেটি আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে পোস্টাল কোডটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো পোস্ট অফিসে অনেক ক্ষেত্রে একটি পোস্ট অফিসে দুটি পোস্টাল কোড থাকে, তো আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি দেখবেন আপনার যে পোস্ট অফিস সেখানকার পোস্টাল কোডটি দেওয়া থাকবে। তো সেই পোস্টাল কোড অনুপাতে আপনারা এখানে সিলেক্ট করবেন আপনার পোস্ট অফিসটি। এরপরের যে অপশনটি সেটা হচ্ছে পুলিশ স্টেশন, তো আপনি আপনার যে থানা সেটি আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আস্তে আস্তে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো এটি যদি আপনার বাই এনি চান্স চাকরির ক্ষেত্রে আপনি কোনো জায়গা থেকে আবেদন করেন সেখানে আপনার বর্তমান অ্যাড্রেস থেকে সেই অ্যাড্রেসটি আলাদা, তো এখানে সেমভাবে আপনার সেম ওয়েতে এই অ্যাড্রেসটি ফিল আপ করে নেবেন। আর যদি আপনাদের দুটি একই হয় সেক্ষেত্রে আপনারা এখানে শুধুমাত্র টিক মার্কটি দিয়ে দিবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট। এরপর নিচে স্ক্রল করে আমরা হচ্ছে কোথায় থেকে আমাদের কাজগুলো করব, নীলফামারী পাসপোর্ট অফিস থেকে। তো বন্ধুরা, এখানে নিচে আরেকটি নোটিশ দেওয়া আছে, সেটি হচ্ছে আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না। আবেদন জমাদানের জন্য পাসপোর্ট অফিসের আরপিও অথবা বিএম নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা যেটি থাকবে সেটির উপর নির্ভর করবে আপনি কোন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার কাগজপত্রগুলো জমা করবেন। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমাদেরকে যে পরবর্তী স্টেপে নিয়ে আসা হবে সেটি হচ্ছে আইডি ডকুমেন্টস। তো এখানে আপনাদের কাছে তিনটি অপশন আছে, সেটি হচ্ছে আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, অর্থাৎ আমরা যেটি করতেছি এমআরপি পাসপোর্টটিকে ই পাসপোর্টের জন্য আবেদন করতেছি। তো অবশ্যই আমাদেরকে এই অপশনটিতে টিকমার্ক দিতে হবে। আর যদি আপনারা নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। তো এই প্রসেসটি আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন 2023 সালে এসে। তো বর্তমানে আমরা মেশিন রিডেবল পাসপোর্টটিকে ই পাসপোর্টে রূপান্তরিত করব। তো এর জন্য আমাদেরকে ইয়েস অপশনটিতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ইয়েস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কিছু অপশন চলে আসলো, সেটি হচ্ছে আমরা কি কারণে হচ্ছে আমরা পাসপোর্টটি রিইস্যু করব। তো এখানে আমরা বিভিন্ন ধরনের কারণ দেওয়া আছে, তো এখানে আপনাদের যেটি সঠিক মনে হয় অর্থাৎ যেটি যথার্থ মনে হয় সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আমরা দিব আমাদের একটা এক্সপায়ার্ড হওয়ার কারণে আমরা রিইস্যু করতেছি, তো এখানে এক্সপায়ার্ড আমি দিয়ে দিব। এরপর আপনাকে কেয়ারফুলি আপনার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, আপনি যে পাসপোর্টটি রিইস্যু করবেন সেটির পাসপোর্ট নাম্বারটি আমাদেরকে এখানে দিতে হবে, এবং এখানে আর দুটি অপশন আছে, সেটা হচ্ছে ডেট অফ ইস্যু আর ডেট অফ এক্সপায়ার। তো আমরা এই দুটি দিয়ে দিব। বন্ধুরা, আমরা প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেট এবং ইস্যু ডেট এই দুটি দেওয়ার পর নিচে আমাদের সামনে আরেকটি অপশন চলে আসে, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ। তো আপনারা যদি আপনাদের সাথে অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্ট, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার যেটি দেওয়া থাকবে সেটি
নো আই ডোন্ট হ্যাভ। তো এরপরে নিচে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি নাম্বার। তো এখানে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি যে নাম্বারটি আছে এনআইডি কার্ডে, সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো বাই এনি চান্স আপনারা যদি কোনো ধরনের তথ্য গোপন করেন আপনার এমআরপি পাসপোর্ট থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই যে রুলসটি আছে সেটি কার্যকর হবে। তো আপনারা অবশ্যই আপনাদের যে সঠিক তথ্যগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিবেন, কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেবেন না। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা আবারও 7 কন্টিনিউ অপশনে ক্লিক করব। পরবর্তীতে আমাদেরকে যে স্টেপে নিয়ে আসা হবে সেটা হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন, অর্থাৎ আপনার বাবা মায়ের যে ইনফরমেশনটি সেটি এখানে আমাদেরকে ইউজ করতে হবে। তো প্রথমে আপনাদেরকে এখানে আরেকটি কথা বলে রাখি, অনেক সময় আপনার এনআইডি কার্ড এবং আপনার বাবার এনআইডি কার্ডের মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকে, যেমন তাদের নামের যে সারনেম এবং সামনের যে মোহাম্মদ, এগুলোতে কোনো ধরনের একটু হালকা পাতলা সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে থাকেন যে আসলে কী করব। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে প্রসেসটি আছে, অর্থাৎ আপনি আগের পাসপোর্টে যে প্রসেসটি অবলম্বন করেছেন সেম প্রসেসটি এখানে অবলম্বন করবেন। তো অবশ্যই চেষ্টা করবেন যে নিজের যে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যা আছে তাই দিয়ে ইউজ করার। তাতে যদি আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ডে হালকা কিছু পরিবর্তন থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা হবে, কারণ আমি নিজে এই সমস্যা থেকে সমাধান নিয়েছি। এভাবে আমার নিজের এনআইডি কার্ড দিয়ে আমি আবেদনটি করেছি, এবং আমার বাবার এনআইডি কার্ডে তার নামের যে সারনেমটি আছে সেটি আলাদা ছিল, কিন্তু এখানে আমার কোনো ধরনের সমস্যা হয়নি। আশা করি আপনাদের কোনো ধরনের সমস্যা হবে। তো প্রথম যে ইনফরমেশনটি সেটি হচ্ছে ফাদার্স ইনফরমেশন। তো এখানে আননোন নামে একটি অপশন আছে, সেটি হচ্ছে যারা বাবা এবং মায়ের নাম জানে না, সেক্ষেত্রে তারা এখানে টিক মার্ক দিয়ে দিবে। প্রথমে যে অপশনটি আমাদেরকে ফিল আপ করতে হবে সেটি হচ্ছে ফাদার্স নেম অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। তো এখানে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটে যা থাকবে তাই দিয়ে আপনারা আপনাদের বাবার নেমটি এখানে ফিল আপ করবেন। এরপর হচ্ছে সিলেক্ট প্রফেশন। তো এখানে আপনার বাবা যে প্রফেশনে বিলং করে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ন্যাশনালিটি, অবশ্যই বাংলাদেশি যদি সে বাংলাদেশি হয়ে থাকে। এরপর যে গুরুত্বপূর্ণ অপশন সেটি হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার। তো এটি হচ্ছে আন্ডার এজ, যারা 18 বছরের নিচে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতেছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি পিতা এবং মাতার দুটোই দিতে হবে। তো যদি আপনি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন, আপনার ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এটি না ইউজ করলেও সমস্যা নেই। তো আমি এটি ব্ল্যাঙ্ক রাখতেছি। এরপর হচ্ছে মাদার্স ইনফরমেশন, সেম, যদি আননোন থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আর নিচে হচ্ছে মাদার্স নেম অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। তো এখানে আপনারা সেম প্রসেসটি অবলম্বন করবেন। সিলেক্ট প্রফেশন, তার প্রফেশনটি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ন্যাশনালিটি, অবশ্যই বাংলাদেশি, এবং ন্যাশনাল আইডি নাম্বার যদি আন্ডার এজ হন সেক্ষেত্রে আপনাকে এখানে ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে হবে। তো এরপর গার্ডিয়ান ইনফরমেশন, তো এখানেও সেম, যদি আপনি আন্ডার এজ হন সেক্ষেত্রে অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবলের যে টিক মার্কটি আছে সেটি উঠিয়ে দিতে হবে, এবং এখানে আপনাকে গার্ডিয়ানের নেম, গার্ডিয়ানের সব কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। আর যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটি টিক মার্ক দিয়ে দিতে পারেন। তো এরপরে বন্ধুরা আমরা 7 কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। দেন আমাদের কাছে যে ইনফরমেশনটি চাওয়া হবে সেটা হচ্ছে স্পাউস ইনফরমেশন। তো আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে যে অপশনটি থাকবে সেটি হচ্ছে মেরিট। আর যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সিঙ্গেল দিবেন। আর যদি ডিভোর্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ডিভোর্স দিতে হবে। আপনার যে অপশনটি এখানে বেস্ট হবে সেটি আপনাকে এখানে ইউজ করতে হবে। তো যেহেতু আমি সিঙ্গেল, সেক্ষেত্রে আমি এখানে সিঙ্গেল ইউজ করব। এরপর আবারও আমরা 7 কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। দেন আমাদের সামনে যে অপশনটি আসবে সেটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এখানে সিলেক্ট এমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, তো সে আপনার সম্পর্কে কী হয় সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি অবশ্যই এখানে আমার ফাদার্স দিব। ফাদার্স দেওয়ার কারণে এখানে অটোমেটিক্যালি কিন্তু তার যে নামটি আছে সেটি নিয়েছি। নিচে আমাদেরকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে। তো বন্ধুরা, প্রথম যে অপশনটি আসছে সেটি হচ্ছে সিলেক্ট কান্ট্রি, এটি অটোমেটিক্যালি বাংলাদেশ দেওয়া থাকবে। এরপরের যে অপশনটি সেটি হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের আন্ডারে তিনি পড়েন অর্থাৎ তার এনআইডি কার্ডে যেটি দেওয়া আছে সেটি আমরা এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে সিটি, হাউস, ভিলেজ, এটিও সেম, আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে রোড, ব্লক, সেক্টর অপশনাল, তো এখানে যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন যদি জানা থাকে। এরপর হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস, তো এখানে আপনার পোস্ট অফিসটি আপনার বাবার যে পোস্ট অফিস সেটি আপনারা এখানে দিয়ে দিবেন অ্যাজ পার এনআইডি কার্ড। এরপর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, তো এটিও সেম, পুলিশ স্টেশনের যে থানার আন্ডারে তিনি পড়েন সেটি এখানে ইউজ করব আমরা। এরপরে ইমেল অ্যাড্রেস, তো আপনারা চাইলে আপনার বাবার ইমেল অ্যাড্রেসটি এখানে ইউজ করতে পারেন, না চাইলে এটি আপনারা স্কিপ করতে পারেন।
এরপরে আমরা হচ্ছে সিলেক্ট কান্ট্রি কোড, এটি হচ্ছে মোবাইল নাম্বারের জন্য। তো অবশ্যই আপনারা আপনার বাবার যে মোবাইল নাম্বারটি থাকে সেটি এখানে দিয়ে দিবেন, কারণ যে কোনো এমার্জেন্সি কারণে কিন্তু তাকে ফোন করা হতে পারে, বা আপনার যদি বিদেশে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকে ইনফরমেশন নিয়ে হচ্ছে তাকে এই ইনফর্মটি তারা করতে পারে। তো বন্ধুরা সকল ইনফরমেশন দেওয়ার পর আমরা আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এবং এখানে হচ্ছে পাসপোর্ট অপশন। তো আমরা যেহেতু পাসপোর্টটি রিনিউ করতেছি সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র 48 পেজের যে অপশনটি আছে সেটি দেওয়া হয়েছে। আর যদি আপনারা চান যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে হয়তো বা সিস্টেমটা আলাদা হবে। তো এখানে গুরুত্বপূর্ণ অপশন সেটা হচ্ছে আপনারা এই 48 পেজের পাসপোর্টটি কত দিনের জন্য নিতে যাচ্ছেন, অর্থাৎ কত বছরের জন্য নিতে যাচ্ছেন। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন 10 বছরের জন্য দিতে। তো এখানে 5 বছরের জন্য যদি আপনি এই পাসপোর্টটি নেন সেক্ষেত্রে আপনাকে 4025 টাকা ফি পে করতে হবে। আর যদি আপনারা 10 বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনাকে 5750 টাকা ফি পে করতে হবে। তো আপনারা অবশ্যই 10 বছরের জন্য যে পাসপোর্টটি থাকে সেটি আপনারা এখানে নিয়ে নেবেন। তো আমরা এখানে তারপর আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। দেন আপনাদের কাছে আরও দুটি অপশন চলে আসবে, সেটা হচ্ছে ডেলিভারি অপশনে অ্যাপয়েন্টমেন্ট অপশন। তো এখানে দেখুন, ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট ভিজিট দ্য অফিস ডিউরিং দ্য ওপেনিং আওয়ার্স। তো এই যে আমার নীলফামারী পাসপোর্ট অফিস আছে, এখানে আমাদের কোনো ধরনের শিডিউল বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না। আমরা যে কোনো সময় গিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, ছবি সব কিছু কাগজপত্র জমা করে আসতে পারি। তো যদি বাই এনি চান্স এমন কোনো পাসপোর্ট অফিসের আন্ডারে আপনারা পড়ে যান যেখানে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তো অবশ্যই এখানে আপনাদের ডেট অ্যাভেলেবল আসবে, সেগুলো আপনাকে সিলেক্ট করে আপনি যে ডেটে অ্যাভেলেবল, যে ডেটে গিয়ে কমফোর্ট মনে করবেন সেই ডেটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই তারিখে গিয়ে আপনাকে হচ্ছে আপনার যে ছবি ওঠানো এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে। তো এখানে পরবর্তী যে অপশনটি আসে সেটি হচ্ছে ডেলিভারি অপশন। তো আপনি কোন ডেলিভারিতে নিতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফি পে করতে হবে। যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনার এক্সট্রা ফিস আসবে। তো আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে সেক্ষেত্রে আপনারা রেগুলার ডেলিভারিটি নিতে পারেন। এটি আপনার এখানে 15 দিনের মধ্যে দেওয়া আছে, কিন্তু এটি সময় লাগবে 1 থেকে 1.5 মাসের মতো। আর যদি আপনারা এক্সপ্রেস ডেলিভারিটি নিতে চান সেক্ষেত্রে এখানে 7 দিন দেওয়া আছে। তো আপনার এটি হতেও সময় লাগবে প্রায় 15 থেকে 20 দিনের মতো। তো বন্ধুরা আমরা রেগুলার ডেলিভারিটি রাখবো। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপরে আমরা যে স্টেপটিতে আসবো সেটি হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটির একটি ওভারভিউ, অর্থাৎ এখানে আমরা যতগুলো ইনফরমেশন এখন পর্যন্ত দিয়েছি সবগুলো আমাদের এখানে চলে আসবে। তো এগুলো কেয়ারফুলি আমরা 2 থেকে 3 বার পড়বো। পড়ার পরে যদি কোনো ধরনের ভুল মনে না হয় সেক্ষেত্রে আমরা এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করব। আর যদি কোনো ধরনের ভুল মনে হয় সেক্ষেত্রে আমরা ডান দিকে একটি এডিট নামে অপশন দেখতে পারবো, সেখানে ক্লিক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি আবারও এডিট করতে পারবো। তো বন্ধুরা অবশ্যই কেয়ারফুলি আমরা 2 থেকে 3 বার এই অ্যাপ্লিকেশনটি পড়ব। পড়ার পরে যদি আপনাদের কোনো ধরনের ভুল মনে না হয় সেক্ষেত্রে আমরা নিচে যাব, নিচে স্ক্রল করে এখানে আমরা কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমাদের কাছে আবারও কনফার্মেশন চাওয়া হবে। তো আমি আবারও কনফার্ম করে দিব। তো বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি জমা হয়ে গেছে। তো এখানে আমাদের যে স্ট্যাটাসটি আছে সেটি হচ্ছে ওয়েটিং ফর পেমেন্ট। তো আপনারা এই যে পেমেন্টটি আছে সেটি 2 পদ্ধতিতে করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 2টি পেমেন্ট অপশন আছে, একটি হচ্ছে অনলাইন পেমেন্ট আর একটি হচ্ছে অফলাইন পেমেন্ট। তো অনলাইন পেমেন্টে আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট বিভিন্নভাবে আপনাদের যে পাসপোর্টের ফিটি আছে সেটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি জেনারেলি অফলাইন মুডে আমার যে ফিসটি আছে সেটি দিয়ে দিব। তো কিভাবে আপনারা দিবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে হোয়েন অ্যাপ্লাইং ইন বাংলাদেশ ইউ ক্যান পে দ্য ই পাসপোর্ট ফিস অ্যাট এনি ডোমেস্টিক গভর্নমেন্ট অর প্রাইভেট ব্যাঙ্ক থ্রু দ্য এ চালান। তো এখানে আপনাদের বলা হচ্ছে যে আপনি চাইলে আপনার পাসপোর্ট ফিসটি বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট ব্যাঙ্ক আছে, বিভিন্ন যে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো আছে সেগুলোতে আপনি চাইলে আপনার এই পাসপোর্ট ফিসটি জমা করতে পারেন। তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সোনালী ব্যাংক। তো আপনারা চাইলে সোনালী ব্যাংকে গিয়ে আপনাদের পাসপোর্টের ফিসটি জমা করতে পারেন, কারণ এটি সব জায়গায় অ্যাভেলেবল থাকে। তো এরপর আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই যে সামারিটি চলে আসবে এবং এটি আমাদেরকে পেমেন্ট করার সময় অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। তো আমরা এটিকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর প্রিন্টিং এই অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যখন আমাদের যে ফিসগুলো পেমেন্ট করতে যাবো সেক্ষেত্রে আমাদেরকে এই রেজিস্ট্রেশন ফর্মগুলো নিয়ে যেতে হবে এবং
পাসপোর্ট অফিসে আমরা যখন যাব আমাদের কাগজপত্র জমা করতে, সকল কাগজপত্রের সাথে এই রেজিস্ট্রেশন ফর্মটিও নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই এই ফর্মটি আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে নিতে পারবেন, কারণ আপনার এই পিডিএফটি যদি আপনারা নিয়ে গিয়ে কম্পিউটার দোকানে বলেন যে আমার এটির কপি লাগবে, তো তারা আপনাকে বের করে দিবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করতে পেরেছেন এবং পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে পবিত্র মাহে রমজানের বিশেষ শুভেচ্ছা। আশা করি সবাই ভালো থাকবেন।